গল্প স্বামী কাজে অপারগ বলে। নীলিমা একা একা বিছানায় বসে একটি আয়নায় নিজের চেহারা দেখে যৌবনের জ্বালা অনুভব করছে। পরে বিছানায় শুয়ে বালিশ বুকে নিয়ে বালিশের সাথে যেন মিলামেশা করছে। সে বুঝতে পারছে না কিভাবে যৌবন জ্বালা মেটাবে। বিছানায় শুধু ছটফট করছে। এরই মাঝে নীলিমার ছোট যার নদী এসে নীলিমাকে এই অবস্থা দেখে লজ্জা পেয়ে চলে যেতে নীলিমা ডাক দিয়ে কাছে বসায়। এসে আবার চলে যাচ্ছিস কেন? এসে দেখলাম তুমি তো যৌবন জ্বালা মেটাতে ব্যস্ত, তাই চলে যাচ্ছি। তুই তো বেশ ভালোই আছিস, তোর যখন মন চায় তখন কাছে পাস। আর আমার স্বামী তো 3 মাস পর পর একবার আসে, তবু 2-1 দিন পর চলে যায়। তোমার যদি এতই যৌবন জ্বালা, স্বামীকে বাসায় রেখে দিলেই তো পারো। ছোট, আমাকে একটু সময় দে না। তোমাকে একটু সময় দেবো মানে? না ভাবি, আমি পারবো না, বেশি কিছু করব না, তোকে জড়িয়ে ধরে একটু শুয়ে থাকবো। শুয়ে থাকলে হবে? বাসার জন্য রান্নাগুলো কে করবে? এখনো কত কাজ হয়নি, তাই নাকি? চল তাহলে দুজনে মিলে আগে কাজ সেরে ফেলি। রোহান বিছানায় বসে একটি বই পড়ছে। রোহান নীলিমার দেবর, সে বাড়িতে থাকে, চাষাবাদের কাজ করে। প্রতিদিনের মতো আজও নদী বাসার সব কাজ গুছিয়ে যথা সময় স্বামীর কাছে এসে বসে। রোহান নদীকে টান দিয়ে বুকে নিলে নদী বলে, আহা, এত তারা কিসের? সারা রাতি তো পড়ে আছে, আমাকে একটু সময় দাও। আমি কখন থেকে বসে আছি তুমি আসবে, আমি তোমাকে নিয়ে যৌবনের সাগরে ডুব দিব। ওদিকে নীলিমা রুম থেকে বের হয়ে ওয়াশরুমে যেতে রোহানের রুমে গোঙানির শব্দ পেয়ে থমকে দাঁড়ায় দরজায়। রোহান ও নদীর গোঙানির অডিও পেয়ে নীলিমা ফিল নিতে থাকে দরজা ধরে। নীলিমা পারছে না দরজা ভেঙে ভিতরে যেতে। এদিকে রোহান নদীর সাথে কাজ শেষ করে উঠে বসে। নদীও কাপড় ঠিক করে। এমন সময় রুমের বাহিরে কিসের যেন একটা শব্দ হয়। তারা একটু চমকে উঠে দরজা খুলে বাহিরে দেখে বাহিরে কেউ নেই। তাই আবার বিছানায় গিয়ে নদীকে জড়িয়ে ধরতে গেলে নদী বলে, এখন কাজ শেষ করে আবার এরই মধ্যে উল্টে গেলে আমার কি দোষ? ও বেটা যদি বারবার চায় তাকে তো আর ঠান্ডা করতে পারছি না, তাই আর একবার চাইছি। আমিও তো মানুষ, রোবট নয়। বুঝেছি, তোমার জন্য মেয়ে রোবট আনতে হবে, তখন যত খুশি ততবার করো। আমি ঘুমালাম, তোমার মন চাইলে ঘুমাও। রোহানের মন চাইছে আরো একবার করতে, কিন্তু নদী তাতে রাজি না বলে করতে পারছে না। আর কিছু না বলে নদীর পাশে শুয়ে পড়লো এবং নদীকে জড়িয়ে ধরে তারা ঘুমিয়ে গেল। নীলিমা সোফায় বসে মোবাইল দেখছে আর নানা অঙ্গভঙ্গি করছে। মোবাইল দেখে হাসছে, আবার কান্নার ভাব করছে, আবার অবাক হচ্ছে। এরই মাঝে কলিং বেলের শব্দ শুনে নীলিমা দরজা খুলে দিলে দেখে তার স্বামী আকাশ। নীলিমা আকাশকে দেখে জড়িয়ে ধরে আদর করতে চাইলো। আকাশ তা করতে না দিয়ে ভিতরে ঢুকে সোফায় বসে। নীলিমাও আকাশের পাশে বসে বলে, আচ্ছা তুমি প্রতি মাসে আসতে পারো না? তাহলে তো আমি তোমাকে প্রতি মাসে কাছে পেতাম, প্রতি মাসে তোমাকে আদর করতে পারতাম। কি সব কথা বলে যাচ্ছ? আমি এসেছি কত দূর থেকে, কোথায় একটু ঠান্ডা পানি দেবে, ঠান্ডা শরবত দেবে, তা না বক বক করেই চলেছ। আর আমি তো ওখানে গিয়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না, অন্যের চাকরি করি। আমার একটা বাধ্যকতা আছে, বললেই তো আর চট করে চলে আসতে পারি না। মাঝে নদী এক গ্লাস শরবত এনে দিয়ে বলল, ভাইয়া নিন, শরবতটা খান। নদী, ভালোই করেছিস বোন, তোকে ধন্যবাদ। ধন্যবাদ দেবার কি আছে? পরিবারের বড়জন বাসায় এসেছে, দাদার গলার আওয়াজ শুনে শরবত করে নিয়ে এসেছি। অনেক দূর থেকে এসেছে, তাছাড়া যে গরম পড়েছে। আমি রুমে গেলাম, আকাশ রুমে চলে গেল। ভাবি, আজ বাসার সব কাজ আমি করব, তুমি ভাইয়াকে সময় দাও। লক্ষ্মী বোন আমার। নীলিমা নদীর গালটা টেনে চলে যায়। রাতে ডাইনিং টেবিলে রোহান, আকাশ, নদী, নীলিমা, তারা দুই বউ দুই স্বামীকে খাবার তুলে দিচ্ছে। রোহান খেতে খেতে বলে, ভাইয়া এবার কদিন থাকবে? 3 দিনের বেশি থাকতে পারবো না। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? বলেছিলাম না, একটা হালের বলদ দুর্বল হয়ে গেছে, ওটা বিক্রি করে আরেকটা নিতে হবে। ওসব আলাপ তো পরেও করা যাবে, আগে খাবার শেষ করো। অসুবিধা কি? তোমাদের যেভাবে যা করা লাগে করো, টাকা লাগলে আমাকে বলবা। তবুও তো তুমি আমার বড় ভাই, তোমাকে তো বলা লাগে। আচ্ছা, কিছু খাবার নিয়ে নিব মাঝরাতের জন্য। আমাকে কি তোমার রাক্ষস মনে হয়? এখন খাচ্ছি আবার মাঝরাতেও খাবো। এরই মাঝে খাবার শেষ করে আকাশ উঠে চলে যায় রুমে। নীলিমাও পেছন পেছন চলে যায় আর রোহান খেতে থাকে। আকাশ রুমে গিয়ে কাপড় খুলছে আর নীলিমা বিছানা পরিষ্কার করছে। আকাশ বিছানায় উঠে বসে আছে। নীলিমা আকাশের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তখন আকাশ নীলিমাকে দেখে বলে, নীলিমা তুমি কি কিছু বলবে? ঘুমোবে না? শুয়ে পড়ো। এত তারা কিসের? সারা রাতি তো পড়ে আছে, এখন তো মাত্র ভাত খেয়েছি, একটু রেস্ট করি। তারপর তুমি কি চাও আমি বুঝি না মনে করেছো? বোঝই যখন তাহলে এমন করছো কেন? সবকিছুর একটা সঠিক সময় আছে, এত সময় আমি তোমাকে দিতে পারবো না। আকাশকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আদর করতে লাগলো। আকাশও আদরের প্রতি উত্তরে নীলিমাকেও পাল্টা আদর করতে লাগলো। তারা দুজনে বেশ কিছু সময় ধরে একে অপরকে আদর করলো। আদর সোহাগ শেষ করার পর আকাশ হেলান দিয়ে বসে আছে, কিন্তু নীলিমার উত্তেজনা এখনো কমেনি। কি শুরু করেছো? আমার উত্তেজনা বাড়িয়ে দিয়ে তুমি নীরবে বসে আছো। আমি কি করব? আমার শরীর কাজ করছে না। কাজ করবে কিভাবে? হ্যাঁ, দূর প্রবাসে যদি মেয়ে নিয়ে অকাম কুকাম করতে থাকো, তুমি আর যাই বলো, আমার চরিত্র নিয়ে কোনো কথা
বলো না, কেমন চরিত্রবান লোক দেখলাম তো। আকাশ আর নীলিমার দিকে তাকাচ্ছে না, কারণ নীলিমার চাহিদা সে পূরণ করতে পারেনি। আমাকে একটু সময় দাও, আমি আবার চেষ্টা করব, এইবার ঠিক হয়ে যাবে। বাড়িতে বউ থাকলে পুরুষ মানুষকে রোজ বউয়ের কাছে আসতে হয় বউয়ের খোরাক মেটাতে। রোজ আসলে যে পেটে গামছা বেঁধে থাকতে হবে? ঘরের বউকেই যদি শান্তি দিতে না পারো তাহলে এত টাকা দিয়ে কি হবে? নীলিমা আকাশের গায়ে একটা ধাক্কা দিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আকাশ হতাশ হয়ে বিছানায় বসে আছে। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্পটির রচনা আয়ুব মাহমুদ টেম্পু, পরিচালনা রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনা FA নয়ন চৌধুরী।